উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদের স্বাগত। একবার বুয়েটে আইসিটি বিষয়ে ওয়ার্কশপে গিয়েছিলাম। সেই ওয়ার্কশপে দেশের সব বাঘা বাঘা বড় বড় সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এসেছিলেন। সাথে ছিলেন আইসিটি বিষয়ের লেখক এবং আরো ছিলেন বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক। তার মধ্যে একজন শিক্ষক ছিলেন, একজন স্যার ছিলেন, যে স্যারের প্রশংসা করার মতো, সে স্যারকে নিয়ে কিছু বলার মতো আমার ভাষা নেই। তিনি ছিলেন জগৎ বিখ্যাত একজন প্রোগ্রামার। তো এই স্যার সারা পৃথিবীতে যত প্রোগ্রামারদের যে প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতারও তিনি কিন্তু বিচারক থাকেন। সেই স্যারও কিন্তু সে ওয়ার্কশপে ছিলেন। সেই স্যারের যখন সেশন আসলো বক্তব্য দেওয়ার, উনি বক্তব্যের এক পর্যায়ে বললেন, হঠাৎ একদিন আমার বাসায় কলিং বেল টিপতে কে জানো তো, আমার লোকজন যে কলিং বেল টিপার পরে দরজা খুলে দিয়ে দেখলেন যে একজন ব্যক্তি কিছু প্যাকেট নিয়ে আসছে। তো প্যাকেট নিয়ে আসছেন, তো বললেন যে এটা স্যারের বাসা না। তা আমার যে কেয়ারটেকার ছিল, স্যার বলছেন, উনি বললেন যে হ্যাঁ, এটা সেই স্যারের বাসা। তো এই স্যারের এই প্যাকেট গুলো আমরা একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে নিয়ে এসেছি। আমাদের ডিপার্টমেন্টাল স্টোরের যে মালিক, তিনি আমাদেরকে পাঠিয়েছেন স্যারের বাসায় যাওয়ার জন্য। তো স্যার তো বললেন, আমি তো কোনো ডিপার্টমেন্টাল স্টোরে তো কোনো অর্ডার করি নাই কিছু নেওয়ার জন্য। তো অর্ডার করে নাই, তাহলে অর্ডার করে নাই। তো স্যার ভালো করে ওখানে দেখলেন যে অর্ডারটা তো আসলে স্যার করেনি, যিনি করেছেন তার নাম ঠিকানা দেখলেন। তো দেখলেন উনি, যিনি অর্ডারটা করেছেন, উনি একজন স্যারের ছাত্র ছিলেন এবং উনি এখন ইংল্যান্ডে থাকেন। ইংল্যান্ড থেকে ওই স্যারের ছাত্র ইংল্যান্ড থেকে উনি অর্ডার করেছেন স্যারকে কিছু পাঠানোর জন্য, স্যারের বাসায় কিছু পাঠানোর জন্য। তো ইংল্যান্ড থেকে তিনি অর্ডার করেছেন ঢাকার একটা ডিপার্টমেন্টাল স্টোরে, এবং সেখানে পে করার পরে সেখান থেকে তিনি এই ডিপার্টমেন্টাল স্টোর থেকে স্যারের বাসায় কিন্তু এই পণ্যগুলো স্যারের বাসায় চলে এসেছে। এই যে যেখান থেকে হোক, দেশ হোক বিদেশ হোক, যেখান থেকে হোক, এই যে অর্ডার করে স্যারের বাসায় যে পণ্যটা নিয়ে পৌঁছালেন একটা ডিপার্টমেন্টাল স্টোর, এই যে যিনি ক্রয় করে এই স্যারের বাসায় পৌঁছিয়েছেন, এই পদ্ধতিটার নাম হলো অনলাইন শপিং। আজকে আমরা তোমাদেরকে অনলাইন শপিং অর্থাৎ ই কমার্স নিয়ে তোমাদের সাথে কথা বলবো। অনলাইন শপিং হলো ই কমার্সের একটি ছোট অংশ। তো ই কমার্স কি? তো ই কমার্স হলো, ই মানে ইলেকট্রনিক্স, হ্যাঁ, ই মানে হলো ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক। আর কমার্স তো আছে আমাদের, COMMERCE। এটা হলো কি তাহলে? অনলাইন। তাহলে অনলাইন
অনলাইন বাণিজ্য। এটা অনলাইন বাণিজ্য এটাকে বলা হয়। মানে আসলে আমরা যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ইন্টারনেটের মাধ্যমে যে কেনা বেচা করা হয় সেটাকে বলা হয় ইলেকট্রনিক। আর কমার্স মানে হলো কি বাণিজ্য। তাহলে অনলাইন বাণিজ্য আমাদের ইলেকট্রনিক বাণিজ্য। আজকে আমাদের পড়া কিন্তু অনলাইন বা ই কমার্স নিয়ে। তাহলে ই কমার্স কাকে বলে? ই কমার্স হলো ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে, ভালো করে শোনো আগে, ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা মার্কেটিং, কেনাবেচা, বিতরণ, গ্রহণ এবং ব্যবসা সংক্রান্ত লেনদেনকেই কিন্তু ই কমার্স বলা হয়ে থাকে। আর একটু ক্লিয়ার হয়ে নাও। বিশ্বের প্রায় সকল দেশের সাথে ইন্টারনেটের মাধ্যমে, বিশ্বের প্রায় সকল দেশের সাথে ইন্টারনেটের মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে বা মধ্যে পণ্য বা সেবা লেনদেন, বেচা কেনা বা সেই সংক্রান্ত সুযোগ সৃষ্টি করে দেওয়ার নাম হলো কিন্তু ই কমার্স। ই কমার্স একটি আধুনিক ব্যবসা পদ্ধতি। এটা আমাদের উচ্চ মাধ্যমিকের আইসিটি বিষয়ের প্রথম অধ্যায়ে কিন্তু এই বিষয়টা পঠিত আছে, আমরা সেখান থেকেই কিন্তু পড়ছি। তো বন্ধুরা, এবার আসো এই ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স আসলে এটা কিভাবে শুরু হলো, তার উৎপত্তি আমরা বলতে পারি, বা শুরু হলো কি করে। উৎপত্তি আসলে 1960 সালে ইলেকট্রনিক্স ডেটা ইন্টারচেঞ্জ। তাহলে কত সালে বললাম? 1960 সালে ইলেকট্রনিক্স ইডিআই, ইলেকট্রনিক্স ডেটা ইন্টারচেঞ্জ, এই মাধ্যমে অনলাইন কেনাকাটা কিন্তু যাত্রা শুরু হয়। ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জের মাধ্যমে কিন্তু এই অনলাইনে কেনা বেচার এই যাত্রাটি শুরু হয়। তারপর 1979 সালে ইংল্যান্ডের একজন মাইকেল অর্চিড, মাইকেল অর্চিড মাইকেল অলড্রিচ, ইনি কিন্তু অনলাইনের প্রথম আবিষ্কার করেন। তারপরে এই অনলাইনে তিনি যে আবিষ্কার করেন, তারপরে এইটা ক্রমান্বয়ে পরবর্তীতে কিন্তু ই কমার্স নামে পৃথিবীতে বিখ্যাত হয়ে যায়। বুঝলে? তাহলে মাইকেল অলড্রিচ কিন্তু আসলে এই ই কমার্সের যাত্রা শুরু করেছিলেন কত সালে? 1979 সালে। তারপরে 1995 সালে একটা অনলাইন একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, অনলাইন একটা ওয়েবসাইট তৈরি হয়। সে ওয়েবসাইটের নাম কি ছিল? amazon.com, আর একটা নাম ছিল e.bay.com। এই amazon.com আর b.com, এই যে একটা দুটো ওয়েবসাইট ছিল, এইটা দিয়েই কিন্তু ই কমার্সের ওয়েবসাইটে অরিজিনালি ই কমার্সের যাত্রা শুরু। তারপর থেকে বিশ্বে তোড়পাড় হয়ে যায় যে অনলাইনে কেনাকাটা করা যায়। তারপর 2010 সালে এই যে স্মার্টফোনের ব্যাপক প্রচলনের পরে এইটা কিন্তু আরো উন্নতভাবে, আরো ব্যাপকভাবে এই ই কমার্সের এই পালে হাওয়া লেগে যায় এবং এটা অনেক জনপ্রিয়তা লাভ করে। আজকে কিন্তু সেই ই কমার্স নেই কিন্তু তোমাদের আলোচনা করব। ই কমার্সের আসলে কাজ কি?
ই কমার্সের কাজ আমরা দেখবো। ই কমার্সের কাজ, ই কমার্সের ই কমার্সের কাজ আমাদের, ই কমার্সের কাজ আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে ই কমার্সের এই এই ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, বুঝলে? যেমন আমরা বই, কম্পিউটার, টিভি, পুরাতন যন্ত্রপাতি, টেলিভিশন, ফ্রিজ, বাড়ি, এই সমস্ত বস্তুগত যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু বিক্রয়ের বিষয়টি একদম সবচেয়ে বেশি আকর্ষণ করে ফেলে সারা পৃথিবীতে, এই বস্তুগত বিষয়গুলো। আর অবস্তুগত বিষয়গুলোর মধ্যে ছিল কি জানো? অবস্তুগত বিষয়ের মধ্যে ছিল হলো যেমন আমাদের অনলাইন একটা ভ্রমণ সেবা থাকতো। অনলাইন ভ্রমণ সেবা কোথায় কোথায় তুমি যাবে সেটা একটা ছিল। তারপরে সফটওয়্যার ছিল, তারপরে এন্টারটেইনমেন্ট ছিল, ব্যাংক ছিল, বীমা ছিল, তারপরে ইন্স্যুরেন্স ছিল, ইনফরমেশন সার্ভিস ছিল, তারপর স্বাস্থ্য সেবা, গবেষণা, শিল্প এবং সরকারি সার্ভিস। এছাড়া শেয়ার বাজার তো আছে। এগুলো কিন্তু আসলে ই কমার্সের কাজ, বুঝতে পেরেছি? তাহলে ই কমার্সের কাজ কি কি আসলে একদম চোখের সামনে, সবার সামনে কিন্তু আমাদের সামনে আছে। এই ধরো বই থেকে শুরু করে, টেলিভিশন থেকে শুরু করে, গাড়ি, বাড়ি, পুরাতন, নতুন, শেয়ার বলো আর ইনফরমেশন বলো, সফটওয়্যার বলো, যা আছে এই সবগুলো কিন্তু অনলাইনে কেনা বেচা করা হয়ে থাকে। এটা কিন্তু আসলে ই কমার্সের কাজ। ই কমার্স আসলে কেমন করে করতে হয়? ই কমার্স ই কমার্স কিভাবে করব আমরা একটু শুনে নি। আমরা ই কমার্স কিভাবে করতে হয় একটু শুনি। ই কমার্স কিভাবে করতে হয়? ই কমার্স আর কিভাবে করতে হয় একটু দেখি। এটা হলো তাহলে বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাহলে পৃথিবীতে যে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে পৃথিবীতে, তারা করে কি জানো? তাদের পণ্যের মডেল, মূল্য এবং উৎপাদনের তারিখ, মডেল সবকিছু সবকিছু লিখে কি করে অনলাইনে কিন্তু একটা সফটওয়্যারের মাধ্যমে, আমরা বললাম না অ্যামাজন অথবা ইবে, এই যে সফটওয়্যার আছে, আরো সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সেগুলো কিন্তু ছেড়ে দেয় তাদের কোম্পানিগুলো। আরেকবার ক্লিয়ার হও, তার পৃথিবীতে যারা ক্রয় বিক্রয় করতে চাচ্ছে অনলাইনে, তারা এই এই প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যগুলো, পণ্যের নাম, পণ্যের মডেল, পণ্যের মূল্য এবং ছবি সহ এগুলো কিন্তু অনলাইনে ছেড়ে দেয়। এগুলো সারা পৃথিবীর মানুষ কিন্তু দেখে অনলাইনে। দেখার পরে যার পছন্দ হয়, যার যে মালটা পছন্দ হয়, যার যে দ্রব্যটা পছন্দ হয়, সেটার উপরে ক্লিক করে। ক্লিক করলে কি হয় জানো? সেখানে কিন্তু একটা ফর্ম পাওয়া যায়। সেখানে কি পাওয়া যায়? একটা ফর্ম পাওয়া যায়। সেই ফর্মে পূরণ করতে হয় যে তুমি কোন দ্রব্যটা কিনতে চাও। ফর্মটা পূরণ করার পরে তোমাকে সেটা সেন্ড করতে হবে। সাথে সাথে তোমাকে একটা ক্রেডিট কার্ড আছে না আমাদের, ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু তোমাকে টাকা পে করতে হয়। আমরা স্যারের কাছে যে যে ছাত্রটা ইংল্যান্ড থেকে স্যারের কাছে যে দ্রব্যগুলো তিনি ঢাকায় কিনে অনলাইনে স্যারের বাসায় পাঠিয়েছিলেন, তিনি সেখান থেকে তাহলে দ্রব্যটা তিনি অনলাইনে দেখেছিলেন, চয়েস করেছিলেন, ফর্ম পূরণ করেছিলেন, তারপরে সেটা ক্যাশ কিভাবে তিনি দিলেন? এটা ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্যাশ দিয়েছেন, টাকা দিয়েছেন। দেওয়ার পরে তিনি বলেছেন অমুক ঠিকানায় এই দ্রব্যগুলো পৌঁছাতে হবে। তারপরে করে কে? এই উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা অনলাইন বা ই কমার্সের বা ব্যবসা বাণিজ্য করে থাকে, তারা এই যারা ক্রেতা, যারা কিনলো তাদের বাসায় কিন্তু তাদের দায়িত্বেই তারা পৌঁছে দেয়। এই অনলাইনে যে কেনাকাটা, শুধু কেনা, যারা কিনি, আমরা কিনি, এই অনলাইনে কেনাকে কিন্তু অনলাইন শপিং বলা হয়ে থাকে। আমরা যেটা প্রথমেই বলেছি, আমাদের ইন্টারনেট বর্তমানে প্রচলিত
মানে প্রচলিত ধরন, মানে আপনার কি কি ভাবে কি কি ধরনের আসলে ই কমার্স আছে এগুলো একটু আমরা জেনে আসি। তো প্রচলিত ই কমার্স কিন্তু আমাদের নর্মালি 4 ধরনের। তো প্রচলিত ই কমার্সের ধরন তাহলে কয় রকমের ধরন? ই কমার্সের ধরন হলো কমার্সের ধরন কমার্সের ধরন চার চার প্রকার। আমরা প্রকার বলবো না, 4 ধরন, চার রকমের। তাহলে প্রচলিত আসলে ই কমার্সের ধরন হলো 4। একটা হলো বিজনেস টু বিজনেস। ভালো করে শোনো, এটা BUSINESS, বিজনেস টু বিজনেস। এটাকে বলা হয়, সংক্ষেপে বলা হয় এভাবে, B2B। আর এক রকমের আছে হলো এটাকে ব্যবসা থেকে ব্যবসা, ঠিক আছে। আর একটা হলো বিজনেস টু কনজুমার, এটাকে বলা হয় B2C। কনজুমার হলো ব্যবসায়ী থেকে ক্রেতা, কি ব্যবসায়ী থেকে ক্রেতা। আর এক রকমের আমরা 4 রকমের বললাম, এটা হলো কনজুমার টু বিজনেস। এটাকে সংক্ষেপে বলা হয় C2B। আরেকটা হলো কনজুমার টু কনজুমার, এটাকে বলা হয় C2C। তাহলে এটা হলো ই কমার্সের মোটামুটি 4 রকমের ধরন, বিজনেস থেকে বিজনেস, তাহলে ব্যবসা থেকে ব্যবসা। তাহলে এটা একটা রকমের ধরন। এটা খুচরা ব্যবসায়ী বা পাইকারি ব্যবসায়ী থেকে আমাদের প্রথমটা হলো বিজনেস টু বিজনেস। কারা? খুচরা ব্যবসায়ী অথবা পাইকারি ব্যবসায়ী। এরা করবে কি, খুচরা ব্যবসায়ী আর এক খুচরা ব্যবসায়ী বা পাইকারি ব্যবসায়ীর সাথে যে ব্যবসা করে তাকেই বলা হয় কি বিজনেস টু বিজনেস বা B2B ই কমার্স। আরেকটা হলো বিজনেস টু কনজুমার, মানে ব্যবসায়ী থেকে ক্রেতা। তাহলে যে ব্যবসায়ী ক্রেতার সাথে যে ব্যবসা বা লেনদেন করে থাকে তাকে বলা হয় কি বিজনেস টু কনজুমার। আরেকটা হলো কনজুমার টু বিজনেস, কোন ক্রেতা যদি কোন ব্যবসায়ীর সাথে কোন লেনদেন করে থাকে তাহলে বা লেনদেন করে যেটা, তাকে বলা হয় কি কনজুমার টু বিজনেস। আরেকটা হলো কি কনজুমার টু কনজুমার, অর্থাৎ ক্রেতা থেকে ক্রেতা ব্যবসা। অর্থাৎ কোন ক্রেতা যদি আর এক ক্রেতার সাথে সরাসরি লেনদেন করে তাকে বলা হয় কি কনজুমার টু কনজুমার ব্যবসা। এটা ছাড়াও কিন্তু আরো কিছু ই কমার্সের ধরন, আরো কিছু ই কমার্সের রকম রয়েছে, সেগুলো আমরা বলবো একটু। দেখো, সেগুলোর মধ্যে একটা আছে, আমরা তো মোটামুটি 4 রকমের জানলাম। একটা বিজনেস টু, ভালো করে দেখো, খুবই সহজ এবং ইজি পড়া এবং খুবই ইন্টারেস্টিং পড়া। BUSINESS, বিজনেস টু, এটা বিজনেস টু এমপ্লয়। এটাকে সংক্ষেপে কি বললাম, এটাকে বলা হয় B2E। দেখো, আর এক রকমের আছে আমাদের খুবই ইন্টারেস্টিং একটা ব্যবসা ধরন আমাদের BUSINESS, বিজনেস টু গভর্নমেন্ট, GOVERNMENT। এটাকে বলা হয় B2G। বুঝতে পারছো? আর এক রকমের আছে, এটা বিজনেস টু মেশিনস লেখা আছে, একটা মেশিনস, এটাকে বলা হয় B2M।
আর এক রকমের ব্যবসা আছে, BUSINESS, বিজনেস টু ম্যানেজার। এটাকে বলা হয় B2M। আর এক রকমের আছে সিটিজেন, সিটিজেন টু গভর্নমেন্ট, GOVERNMENT। এটাকে বলা হয় C2G। আরেকটাকে বলা হয় গভর্নমেন্ট, GEVERNMENT, গভর্নমেন্ট টু সিটিজেন। এটাকে বলা হয় G2C। আর এক রকমের আছে আমাদের, আর এক রকমের আছে গভর্নমেন্ট টু এমপ্লয়, গভর্নমেন্ট টু এমপ্লয়। তাহলে এটা G2E। আর এক রকমের আছে আমাদের পেয়ার টু, আরেকটা আছে ম্যানেজার টু MANAGER, ম্যানেজার টু কনজুমার। এটাকে বলা হয় M2C। আর এক রকমের আছে হলো আর এক রকম আছে পেয়ার টু পেয়ার, PEER, পেয়ার টু পেয়ার, PEER। এটাকে বলা হয় P2P। আর এর সর্বশেষ হলো এম কমার্স, মানে মোবাইল, MOBILE, মোবাইল কমার্স, MERCE। এটাকে বলা হয় এম কমার্স। এগুলো হলো কিসের, এগুলো হলো ই কমার্সের ধরন। তাহলে প্রধানত কিন্তু 4 রকমের। এক নম্বর বিজনেস টু বিজনেস, আমরা বলেছি আগে। আর একটা হলো বিজনেস টু কনজিউমার, আর একটা কনজিউমার টু বিজনেস, আর একটা কনজিউমার টু কনজিউমার। তাহলে ই কমার্সের ব্যবহার আসলে কোথায় হচ্ছে? আমাদের ই কমার্সের ব্যবহার হচ্ছে, তো ই কমার্সের ব্যবহারে আমরা বলবো যে আমরা যারা অনলাইনে কেনাকাটা করতে চায়, বুঝলা, সে অনলাইনে কেনাকাটা বলতে অনলাইন পণ্য সেবা, তো দিন দিন কিন্তু অনলাইন কেনাকাটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে সারা পৃথিবীতে। তার মধ্যে একটা অন্যতম হলো অনলাইন পণ্য সেবা। এক নম্বর হলো অনলাইন পণ্য ও সেবা। অনলাইন, একটা হলো অনলাইন পণ্য ও সেবা। আরেকটা হলো রিটেইল সার্ভিস, একটা বলা হয় রিটেইল সার্ভিস। আরেক রকমের আছে আমাদের বাজারজাত সেবা, বাজারজাত সেবা। আরেক রকমের আমাদের আছে হলো মোবাইল বাণিজ্য। আরেক রকম আছে আমাদের বিক্রয়। তাহলে অনলাইন পণ্য সেবা, এইটা কেমন? আমাদের এই অনলাইনের ই কমার্সের যে ব্যবহার আছে, তাহলে এটাতে কি কি হয়? যেমন ই বুক, ডিজিটাল বুক, তারপরে আমাদের আছে হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, তারপর টেস্ট ফার্মওয়্যার, মিডলওয়্যার, প্রোগ্রামিং ভাষা, এটা আছে আমাদের ডিভাইস ড্রাইভার আছে, এবং প্রোগ্রামিং টুলস এর মধ্যে কিন্তু আমাদের পড়ে কোনগুলো? অনলাইন পণ্য সেবার মধ্যে। আর রিটেল সার্ভিসের মধ্যে আমাদের আছে হলো কি
এটা ভার্চুয়াল ব্যাংক আছে, আর ক্রেডিট ইউনিট, একটা ভার্চুয়াল ব্যাংক আর একটা ক্রেডিট ইউনিট। এটার সনাতন পদ্ধতির মধ্যে আছে হলো বিল পেমেন্ট একটা আছে, তারপরে ফান্ড ট্রান্সফার একটা আছে, বিনিয়োগ আছে, তারপরে লোন নেওয়া, আমরা ঋণ নেওয়াকে বলে, এটা হলো সনাতন পদ্ধতি। আর আধুনিক পদ্ধতির মধ্যে আছে হলো লেনদেন, ব্যাংক স্টেটমেন্ট, তারপরে চেক গ্রহণ, এগুলো কিন্তু আধুনিক পদ্ধতি। এছাড়াও কিন্তু আমরা এই রিটেইল সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমেও আমরা বিভিন্ন উৎসবে কিন্তু তথ্য আদান প্রদান কিন্তু করে ফেলতে পারি। এটা হলো আমাদের আসলে রিটেল সার্ভিস। আর বাজারজাত সেবার মধ্যে পড়ছে হলো ব্যবসায়িক সম্পর্ক আছে না, তারপরে আছে নিলাম একটা বিষয় আছে, তার অনলাইন আমাদের লিফটের বিতরণ আছে, বিজ্ঞাপন আছে, তার তুলনামূলক মূল্য সেবা আছে। এটা কার মধ্যে আছে? বাজারজাতের মধ্যে। মোবাইল বাণিজ্য, ব্যাপারে আমাদের মূল্য পরিশোধ করি আমরা। তারপরে অনলাইন আমরা টিকিট আমরা পেতে পারি আর কি, অনলাইন আমরা বিভিন্ন জায়গায় টিকিট কাটি না আমরা, সেটা কিন্তু মোবাইল বাণিজ্য দিয়ে কিন্তু করা যায়। এছাড়া মোবাইল ব্যাংকিংও আছে আমাদের। মোবাইল ব্যাংকিং এর মধ্যে আছে অনেক, সারাদিন তো আমরা টাকা তুলি না, বিকাশে টাকা তুলি, রকেটে টাকা তুলি, কত রকমের আছে, এগুলো কিন্তু মোবাইল। আর একটা আমরা বলেছি বিক্রয়ের মধ্যে আছে হলো আমাদের যাবতীয় কেনা বেচা, বাড়ি বিক্রি করছে, কেউ কিনছে, পুরাতন একটা কম্পিউটার কেউ বিক্রি করছে, কেউ কিনছে, মোটরসাইকেল কিনছে বিক্রি করছে, গাড়ি বিক্রি করছে কিনছে। এই যে সব ধরনের যে কেনাকাটা, এটা কিন্তু আসলে ই কমার্সের ব্যবহারের মধ্যে কিন্তু এটা একটা পয়েন্ট। তাহলে ই কমার্সের আমাদের সুবিধা কোথায়? আমরা ই কমার্সের সুবিধার মধ্যে হলো আমরা বলবো দ্রুত লেনদেন করা যায়। তাহলে ই কমার্সের সুবিধার মধ্যে কি কি আমাদের আছে? তাহলে ই কমার্সের সুবিধার কথা বলি। আমাদের সুবিধা, এটা দ্রুত লেনদেন। আমরা অল্প কয়েকটা কথা বলি, শুধু একটা দ্রুত লেনদেন করা যায়, আরেকটা হলো দ্রুত ক্রেতার কাছে তথ্য বা ডকুমেন্টস পাঠানো যায়। ব্যবসা পরিচালনার জন্য কিন্তু খরচও কিন্তু অনেক কম। 3 নম্বরে। 4 নম্বরে আমাদের আছে হলো কেনাকাটায় কিন্তু খরচ কম। তুমি বাসায় বসে থেকে অনলাইনে তুমি কিনতে চাইলে কেনাকাটাই হলো। তারপরে আমাদের ওয়ার্কিং টাইম সেভ হয় আমাদেরকে, তাহলে আমরা ঘরের মধ্যে বসে থেকে কিন্তু আমরা কেনাকাটা করতে পারছি। তারপরে ক্রেডিট কার্ডের মধ্যে, ঘরে বসে ক্রেডিট কার্ডের মাধ্যমেই কিন্তু আমরা কেনাকাটা করতে পারি। অথবা আমরা ক্রেডিট কার্ড ছাড়াও কিন্তু হ্যান্ড ক্যাশও কিনতে পারি। আমরা অর্ডার করলাম, যেখানে অর্ডার করলাম সেখান থেকে কিন্তু তোমার বাসায় বা আমাদের বাসায় তথ্য বা ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমরা কিন্তু চয়েস করে টাকা প্রদান করে কিনতে পারি। এইভাবে কিন্তু একটা সুবিধা কিন্তু আমাদের এটা অনলাইনে আমাদের ব্যবসায় পরিচালনা করা যায় একটা। তারপরে অনলাইন ব্যবসা পরিচালনা করতে কিন্তু আমাদের জায়গা কম লাগে, সুবিধা না একটা। তারপরে অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা মার্কেটিং করতে পারি, যেটা এখন বললাম অনলাইন শপিং যেটাকে বলি, এটা কিন্তু আমাদের সুবিধা। আর অসুবিধার মধ্যে কি কি আছে? অসুবিধার মধ্যে আছে হলো অসুবিধা, ভালো করে খেয়াল করো। অসুবিধার মধ্যে প্রথমেই হলো দক্ষ লোকের অভাব। দক্ষ লোকের অভাব নাম্বার 1। 2 নম্বর হলো আমরা যে উন্নত প্রযুক্তি যে ব্যবহার করব, সে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে যে খরচ লাগে এটা কিন্তু অনেক ব্যয়বহুল। নাম্বার 3, দূরবর্তী স্থানে, আমরা ধরো তুমি যে জায়গা থেকে অর্ডার করেছো সেই জায়গাটা, যে জায়গাতে পৌঁছাবে পণ্যটা, সেটা কিন্তু অনেক দূরে যদি হয়, সেখানে তাদের তোমার যে সার্ভিস চার্জ নেওয়া হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে তার 5 ডবল তার সেখানে পৌঁছাতে খরচ হচ্ছে। এটা কিন্তু আসলে একটা অসুবিধা। কিন্তু একটা আরেকটা অসুবিধা কি? আইন প্রণয়ন ও প্রয়োগ। এটার কিন্তু কিছু আইন আমরা পাচ্ছি না, প্রয়োগ করতে পারছি না আমরা এটার জন্য। তারপরে আরেকটা আমাদের আছে লেনদেনের নিরাপত্তার অভাব। তুমি ধরো এক দোকানে তুমি বিকাশের টাকা উঠাতে গেছো,
তুমি হয়তো 5,000 বা 10,000 বা 10,000 টাকা উঠেছো, সে টাকাটা তুমি বাসায় নিয়ে ফিরতে পারবে কিনা একটা সমস্যা কিন্তু আছে। তাছাড়া আরেকটা বিষয় আছে আমাদের, এই যে প্রাথমিক ভাবে যে আমরা কমার্স করতে চাচ্ছি, সেটার যে মেনটেনেন্স খরচ এবং সে নিরাপত্তা যে ব্যবস্থা আমাদের করতে হবে, সে প্রযুক্তিগত ভাবে, সে প্রযুক্তিগত যে খরচটা, এটা কিন্তু অনেক ব্যয়বহুল। আশা করি আমি আজকে তোমাদের ক্লাসে এই ই কমার্স বোঝাতে পেরেছি। তবে সামনে ক্লাসে, হ্যালো শুনতে পাচ্ছ? তাহলে সামনের ক্লাসে কিন্তু আমরা আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।